আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময়সীমা এখনও ঠিক করা হয়নি। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সামিটে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা উচিত। সামিটে বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে ডক্টর ইউনূস জানান, নির্বাচনের সময়সীমা এখনো ঠিক করা হয়নি, তবে অক্টোবরে নবগঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশপত্র গ্রহণের পর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। এ সময় প্রধানমন্ত্রী পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা অসম্মতি জানান। বলেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচন করব? জলবায়ু বিষয়ক এই সম্মেলনে ডক্টর ইউনূস জানান, ধনী দেশগুলোর মাধ্যমে হওয়া জলবায়ু ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। এ সময় কম বর্জ্য উৎপাদন ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর দায়িত্ব ধনী দেশগুলোর বলেও উল্লেখ করেন তিনি। এদিকে বিশ্বের চলমান অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতি অনেক বেশি মুনাফা কেন্দ্রিক, আর এর দ্বারা একটি ক্ষুদ্র গোষ্ঠী কেবল সম্পদশালী হচ্ছে। তাই এই অর্থব্যবস্থা চলমান থাকলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করতে সম্পাদিত প্যারিস চুক্তি কার্যকর হবে না বলেও সতর্ক করেন ডক্টর ইউনূস। বিনয়ামিন, আরটিভি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ সময় ডক্টর ইউনূস তার নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা চান। জবাবে অজয় বঙ্গ অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়ার আশ্বাস দেন। জাতিসংঘের সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠ উন্মোচন করা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপনের আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান টুর্ক। বৈঠকে ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও ইউএসএআইডির প্রশাসক সামান্তা পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। আগামীকাল সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে। বুকে গুলি, নার্ভ ইনজুরি সহ বর্তমানে ১০৫ জন গুরুতর অবস্থায় রয়েছেন। চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে সফররত চীনের চিকিৎসক দলের বৈঠক শেষে এসব কথা জানানো হয়। চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত চীনা দল। দেখুন দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট।
জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে 708 জন নিহত ও 25,000-এর বেশি আহত হন। আহতদের অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। গুরুতর অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীনা চিকিৎসক দল এরই মধ্যে 5টি হাসপাতাল পরিদর্শন করেছে। সকালে সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। চীনা দলটি দেশে ফিরে ঊর্ধ্বতনদের সাথে পরামর্শ করে জটিল রোগীদের চিকিৎসার পরবর্তী কৌশল নির্ধারণ করবে। আমাদের প্রথম চেষ্টাটা থাকবে যে বাংলাদেশে ট্রিটমেন্ট করা, আর এরপরে যদি প্রয়োজন হয় আমাদের এক্সপার্টরা মনে করেন যে বাংলাদেশে সম্ভব না, এবং আমি যেটা বলেছি এই অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। গুরুতর আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন প্রয়োজন তাদের সব সহায়তা দেবে সরকার। মোটরাইজড লিম্বের প্রয়োজন হতে পারে, এবং এটা আমাদের বিশেষজ্ঞরা এবং চাইনিজরা বলেছেন যে এই মোটরাইজড লিম্বটা আপনার একটু এক্সপেন্সিভ, এটার খরচ এবং ওইটা ম্যানেজ করার জন্য টেকনিক্যাল নলেজ, এই দুইটা বিষয়ে মাথায় রেখে আমরা কাজ করছি। যদি কারো প্রয়োজন হয় মোটরাইজড লিম্ব দেওয়ার, সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। শুধু রাজধানীতে নয়, জেলা উপজেলায় চিকিৎসাধীন বা চিকিৎসা বঞ্চিতদেরও তালিকা করে সহায়তার উদ্যোগ নেবে সরকার। বেশ কিছু সময় লাগবে, কারণ দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপির সাথে বৈঠকে বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করার আশ্বাসের পর ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে ফিরিয়ে এনে জনগণ ও বিচারের মুখোমুখি হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দেয়া ভারতের সাথে বিএনপি ও বাংলাদেশের জনগণের সম্পর্ক নাজুকের বিষয়টি সামনে আসে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। সম্প্রতি বিএনপি নেতাদের সাথে দেখা করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব সেই বৈঠক ইতিবাচক বলে মন্তব্য করেছেন। ভারতকে বাংলাদেশের মানুষের মনোভাব বোঝার চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আমরা আশা করি ভারত বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় হবে। ভারতকে বাংলাদেশের মানুষের চিন্তাধারা বোঝা উচিত বলেও আমি মনে করি। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না বলে ভারতকে আশ্বস্ত করেন মির্জা ফখরুল। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশ্বস্ত করতে চাই, এদেশে কোনো বিচ্ছিন্নতাবাদী স্থান নেই। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এমন বার্তা ভুল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার কথা প্রচার করা হয়, যা আদৌ সত্য নয়। বাংলাদেশের সব ধরনের মানুষ মিলেমিশে বাস করছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। আন্দোলনে শহীদদের দলীয় সম্পত্তি বানাতে চায় না। তারা জাতির সম্পদ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, শহীদ পরিবারের সদস্যদের প্রতি সরকার ও ব্যক্তি পর্যায় থেকে মানবিক দায়িত্ব পালন করতে হবে। সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আইনজীবীর সমাবেশে তিনি এসব কথা বলেন। আমির বলেন, এত প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নস্যাৎ হতে দেয়া যাবে না। উপদেষ্টারা সফল হলেই বিপ্লব সফল হবে। তিনি আরও বলেন, অনির্বাচিত সরকারের মাধ্যমে দাবি আদায় সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই। বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিলেন দেশের মানুষ। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে
মঙ্গলবার রাত থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এতে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে শিক্ষার্থী সহ জীবিকার তাগিদে ঘর ছাড়া শ্রমজীবী ও অফিসগামীরা পড়েন বিপাকে। এছাড়া ক্ষেতের ফসল তলিয়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকরা। প্রতিনিধি ও স্টাফ রিপোর্টারের সহযোগিতায় সাইদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। সকাল হলেও যেন নেমে আসে রাতের আঁধার, কালো মেঘে ছেয়ে যায় আকাশ, বইতে শুরু করে হাওয়া, নামে ঝুম বৃষ্টি। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দিনভর এই অবস্থা। তীব্র তাপ প্রবাহে এই বৃষ্টি একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে ভোগান্তির। বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ হয়তো সবার হয় না, এমনটাই জানান রাজধানীবাসী। বৃষ্টিটা অবশ্যই বেশিরভাগ সময় স্বস্তিদায়ক হয় এই জন্য, কারণ আবহাওয়া হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে রাত্রে অনেক গরম লাগে, বাট যারা অফিসগামী লোকজন আছে তাদের কিন্তু দেখা যায় যে বিশেষ করে রাস্তাঘাটে অনেক জ্যামজট লেগে যায়। টানা বৃষ্টিতে রাজধানীর মালিবাগ, মৌচাক, গ্রিন রোড সহ বিভিন্ন এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। এতে চরম বিপাকে শিক্ষার্থী, অফিসগামী ও শ্রমজীবী মানুষ। অবশ্যই ভোগান্তি হয়েছে। মনে করেন আপনার এই যে গতকালকে থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে উপকূলীয় বাগেরহাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পানিতে তলিয়ে গেছে শহরের রাস্তা, ডুবে গেছে আমন ক্ষেত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুলনা, ঝালকাঠি ও চুয়াডাঙ্গায়। বৃষ্টি ও ঝড়ে মেহেরপুরে মরিচ গাছ মরতে শুরু করেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে অন্যান্য সবজিও। দুদিনের বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত নড়াইলে। বৃষ্টিতে নওগাঁ শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি ভরে গেছে সম্পূর্ণ। আসলে কষ্টের মধ্যে আমাদের এখন স্কুলে আসা লাগতেছে, যেহেতু সামনে পরীক্ষা, এখন স্কুলে অনেক কিছু শিখতে হবে। এদিকে আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে দেশজুড়ে বৃষ্টিপাত কমবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও দাবদাহ থাকার সম্ভাবনা নেই। ৩-৪ দিন আগে যে সারা দেশের উপর যে একটা তাপদাহ ছিল, ওই ধরনের পরিস্থিতিতে আপাতত আসার সম্ভাবনা কম। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সাইয়দ মাহমুদ, RTV। এদিকে দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও। এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে সারা দেশে 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 829 জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 141 জনের। চিকিৎসকরা বলছেন, দ্রুত সময়ে হাসপাতালে না আসায় পরিস্থিতির জটিল আকার ধারণ করেছে। জন হয়েছে আমার ফ্যামিলির, তারপর থেকেই আবার আমি অবহেলা আছে, সিটি কর্পোরেশন অবহেলা আছে। সিটি কর্পোরেশন অবহেলার কারণে ওষুধ দেয় না। কালক্ষেপণ করলেই আসলে রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে। সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে যদি দ্রুত চিকিৎসা শুরু করা হয়, তাহলে রোগীদের মৃত্যু ঝুঁকি অনেকটা কমে যায়। ঘরের মাঠে টেস্ট খেলে অবসরের ইচ্ছা প্রকাশ করা সাকিব আল হাসানের বিষয়ে সাবধানী ক্রিকেট বোর্ড। হত্যা মামলার আসামি সাকিব আল হাসানের নিরাপত্তা দিতে অপারগ বিসিবি। বোর্ড সভাপতির সরাসরি উত্তর, সাকিবের বিষয়ে কিছুই করার নেই ক্রিকেট বোর্ডের। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ফারুক আহমেদ। বিস্তারিত থাকছে মাহফুজুল ইসলামের রিপোর্টে। দেশে যে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। ঘরের মাঠে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করা সাকিবের বিষয়ে নিরুপায় বোর্ড। দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের সামনে সাকিবের বিষয়ে স্ট্রেট ড্রাইভ সভাপতির বললেন, এখানে বোর্ডের কিছুই করার নেই, যা করার করতে হবে সাকিবকেই। সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নাই আর কি। তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই, মানে অ্যাজ এ বোর্ড। সাকিবের বিদায়কে সম্মানজনক করতে বিসিবি কোনো উদ্যোগ নিতে পারে কি না, সহজ করে বললে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করার চিন্তা বোর্ডের আছে কিনা, এমন প্রশ্নে সরাসরি নেতিবাচক উত্তর ফারুকের। ক্লিয়ারেন্সটা কে দিবে, এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না। এই ব্যাপারটা এটা অবশ্যই আপনার
একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে, যেহেতু ব্যাপারটা সাব জুডিস না কি বলে আপনার বিচারাধীন বা এই ধরনের কিছু, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই। বল সাকিবের কোর্টে ঠেলে দিলেও বোর্ড সভাপতির কথায় এটি পরিষ্কার, ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। ধন্যবাদ। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশ ও ইন্ডিপেন্ডেন্ট টিভি সহ বিভিন্ন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। প্রকাশিত সংবাদ নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি যাতে কেউ আদালতে মামলা না করতে পারে, সাংবিধানিকভাবে এমন ব্যবস্থা চেয়ে অভিযোগকারীদের প্রেস কাউন্সিলে যাওয়ার পরামর্শ দেন সাংবাদিকরা। যারা হত্যা গেছে, আমরা যেখানে দুর্নীতি। চট্টগ্রামের রাউজানে 2 ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের পর মৃত ভেবে নদীর চরে ফেলে যায় দুর্বৃত্তরা। তারা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের বাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে বেলা 1টায় নোয়াপাড়া ইউপি কার্যালয় থেকে দুজনকে 10-12 জনের সশস্ত্র একটি দল অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। রাজনৈতিক কারণে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করছেন বিএনপি নেতারা। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান। সারা বিশ্বের সাথে একযোগে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব গর্ভনিরোধ দিবস 2024। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে অবদানকারী প্রতিষ্ঠান সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এ উপলক্ষে বিকেলে বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। স্বাধীনতার পর 1974 সাল থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের সহযোগী হিসেবে SMC কাজ করে আসছে। অনুষ্ঠানে SMCর MD ও CEO তসলিম উদ্দিন খান, SMC এন্টারপ্রাইজ লিমিটেডের MD সাইফ নাসির, CFO আবুল বশির খান, জেনারেল ম্যানেজার মার্কেটিং খন্দকার শামীম রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশজুড়ে একযোগে 9টি প্রোগ্রামের মাধ্যমে উদ্বোধন হলো সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা 2024। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নীলফামারী সদরে এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়। সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভাটি মূলত গ্রাহকদের জন্য একটি মিলন মেলা। সার্ভিস ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য রয়েছে ফ্রি সার্ভিস সহ ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ডিরেক্টর সেলস আজম আলী, মার্কেটিং ম্যানেজার সেলিম সরকার, সেলস ম্যানেজার মাহমুদ রশিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ী ব্যক্তিরা। আসন্ন মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে মরিয়া জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বৃহস্পতিবার ব্রাদার্স ক্লাবের ক্যাম্পে যোগ দিতে এসে এমন ইচ্ছার কথা জানান এই ফুটবলার। আবাহনীতে খেলার কথা থাকলেও রেজিস্ট্রেশনের শেষ দিনে ধানমন্ডির ক্লাবটি জামালকে পারিশ্রমিক কমিয়ে দিতে চাওয়ায় জটিলতা তৈরি হয়। ফলে আসন্ন মৌসুমের জন্য কোন ক্লাবের হয়ে রেজিস্ট্রেশন করা হয়নি জামালের। এমন অবস্থায় এগিয়ে আসলো গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। জামাল ছাড়াও এদিন দেশি বিদেশি অন্য ফুটবলারদেরও জার্সি প্রদান করেন ব্রাদার্স ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেন। এ সময় ক্লাবটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ইশরাক। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।